আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহফুজুল হক সুদূর ফিনল্যান্ড থেকে বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিনল্যান্ডের বর্তমান ইকোনমিক পরিস্থিতি, জব সিচুয়েশন। যারা ফিনল্যান্ডে আসবেন আপকামিং স্টুডেন্ট, তাদের কি পরিমাণ টাকা সাথে নিয়ে আসা উচিত এবং কি পরিস্থিতিতে আপনাদের আসা উচিত, কি পরিস্থিতিতে আসা উচিত না, এবং আরও আলোচনা করব যে ফিনল্যান্ডে আপনাদের ভবিষ্যতে কী ধরনের সিচুয়েশনের ভিতরে পড়তে হতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসি, আপনাদেরকে একটা লিস্ট দেখাই। এই লিস্টটা হচ্ছে 30 টাকার একটা বাজার গত দিন বা ইয়েস্টারডে আমি করেছি সুপার শপ থেকে। তো এখানে খুব অল্প পরিমাণ জিনিস আমি কেনাকাটা করেছি, ব্রেড সকালে নাস্তার জন্য, দেন হচ্ছে শসা, দুধ, কলা, কয়েকটা কলা, তারপর হচ্ছে আপেল, আরও কিছু অল্প অল্প কিছু জিনিসপত্র। একটা ব্যাগ ভরে নাই, পলিথিন ব্যাগ। এটার প্রাইস হচ্ছে 30 ইউরো। তো 30 ইউরো দোকানে যাওয়ার পরে যেটা দেখলাম, জিনিসপত্রের দাম এমনভাবে বাড়ছে, ডাবলের উপর চলে গেছে। যেটা 2 বছর আগে এই 30 ইউরোর যে বাজারটা, সেটা আমার 10 থেকে 15 ইউরোর ভিতরে আমি কিনে ফেলতে পারতাম, সেটা এখন 30 ইউরো। ফিনল্যান্ডের ইকোনমিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে, অলরেডি খারাপের দিকে যাচ্ছে, বলে অলরেডি খারাপ। যারা ফিনল্যান্ডের নিউজ পেপার দেখেন বা ফিনল্যান্ড বিষয়ে খবর রাখেন, তারা হয়তো জেনে থাকবেন যে ফিনল্যান্ডের জিডিপি গ্রোথ এখন নাই, বা জিরো বলাই চলে। তো জিডিপি গ্রোথ নাই, ফিনল্যান্ডের ইকোনমিক অবস্থা ডাউন হওয়ার কারণে সরকার অনেক খাত থেকে টাকা কাটছাট করতেছে। সেটা হইতে হবে যেমন যে বাসার যে একটা দিত ভাতা, হ্যাঁ, যে হাউজিং অ্যালাউন্স, ওখান থেকে কাটতেছে। তারপর হচ্ছে বেকার ভাতা থেকে কাটতেছে। দেন হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে মানুষদেরকে লে অফ দিচ্ছে, হাসপাতালের ডক্টরদের লে অফ দিচ্ছে। এগুলা কভার আপ করার জন্য, কারণ জিডিপি গ্রোথ যদি জিরোতে হয় তাহলে তো দেশের অবস্থা খারাপের দিকে যাবেই। তো এক্সপার্টরা বলতেছে 2025-এর শেষের দিকে প্লাসের দিকে আসবে জিডিপি গ্রোথ, যেটা এখনও অনেক দূরে। বাট এখন যে সিচুয়েশন, সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। বর্তমান সিচুয়েশন, ফিনল্যান্ডের পারিপার্শ্বিক অবস্থা, ইকোনমিক অবস্থা ভালো নাই। অনেক স্টুডেন্ট এখনও বেকার, যারা সেপ্টেম্বরে আসছে 2023-এর, 6 মাস, 7 মাস, 8 মাস, অনেকে আছে 1 বছরও হয়ে গেছে যারা জব পায় নাই। জব পায় নাই বলতে ক্লিনিং জব, অড জবের কথাই বলতেছি, প্রফেশনাল জবের কথা বাদ দিলাম। তো অনেকেই জব পায় না। তো এখন জব সেক্টরটার বিষয়ে আসি, যে জব সেক্টরের অবস্থা কি। জব সেক্টরের অবস্থা, একটা হচ্ছে প্রফেশনাল জব, আর একটা হচ্ছে আনপ্রফেশনাল বা অড জব। তো প্রফেশনাল জব, তো আপনার খুব বেশি পরিমাণে যেটা দেখা যায় যে আইটি সেক্টরে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা, তারাই প্রফেশনাল জবটা বেশি পেয়ে থাকে, ফিনিশ ভাষা না জানলেও। তো এই সেক্টরটাও এখন একটু ডাউন যাচ্ছে। ওই পরিমাণ লোক যেটা গত বছর বা তার আগে নিত, ওইভাবে এখন আর ইন্ডাস্ট্রিগুলোতে লোক নেওয়া হচ্ছে না। অনেক ইন্ডাস্ট্রি থেকেই লে অফ দেওয়া হচ্ছে বা ছাঁটাই করা হচ্ছে, যেটা একটা নেগেটিভ সাইড। এই জন্য অনেকেই জব হারাচ্ছে এবং ওই পজিশনগুলোতে আর লোক নিচ্ছে না। সো দ্যাটস ব্যাড। এখন আসি অড জবগুলোতে যেটা হচ্ছে যে, এই যে আমি যেটা বললাম, গত বছরে যারা স্টুডেন্ট আসছে, তারা তাদের 50%ই দেখা যাচ্ছে যে এখনও জব পায় নাই। তো গত বছরে বা তার আগের বছর সব মিলে প্রায় 20,000-এর মতো স্টুডেন্ট চলে আসছে ফিনল্যান্ডে। সো এত হিউজ পরিমাণ স্টুডেন্টদের যে জব প্লেসমেন্ট, আসলে ফিনল্যান্ডে ওই রকমভাবে ক্রিয়েট হয় নাই। এর আগে যেরকম হইতো যে 100 জন 200 জন বাংলাদেশ থেকে আসতো, বা সারা পৃথিবী থেকে হয়তো 3,000 3,500 প্রতি বছর আসতো। কিন্তু হঠাৎ করে যেমন গত বছরই 10,000 স্টুডেন্ট আসছে, 12,000। তার আগের বছরে এরকম 10,000 স্টুডেন্ট আসছে। সো এই স্টুডেন্টগুলোর জব প্লেসমেন্ট আর সরকার করতে পারে নাই, বা বিভিন্ন কোম্পানিতে হয় নাই। তো এই জন্য অনেকে এখন পর্যন্ত বেকার আছে, আমার পরিচিত অনেকে আছে। এবং অনেকে যেটা করছে, জব পায় নাই, তাদেরকে টিউশন ফিস দিতে হবে, অনেকে অন্য দেশে মুভ করেছে, এবং আরও অনেকেই মুভ করতে যাচ্ছে, যারা জব পায় নাই, টিউশন ফিস দিতে পারবে না। অনেকেই আমাকে বলেছে যে টিউশন ফিস দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, যদি জব না পাই অন্য দেশে মুভ করব। তো এই বিষয়গুলো আপনাদেরকে কেন আমি বলতেছি,
সো আপনারা যাতে অবগত থাকেন যে ফিনল্যান্ডের বর্তমান অবস্থা কি, আপনারা আসার পরে যাতে ওইভাবে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন। তো আর ফিনল্যান্ডে আসার আগেই যাতে আপনারা প্রিপারেশন নিয়ে আসতে পারেন। তাহলে জব অবস্থা তো খারাপ। এখন যারা আপকামিং স্টুডেন্ট আসবেন তাদের কি পরিমাণ লিভিং কস্ট বা সেভিংস নিজের সাথে নিয়ে আসবেন, এবং কারা ফিনল্যান্ডে আসবেন বা কারা আসবেন না বা কাদের আসা উচিত, এই বিষয়টাও আমি এখানে আলোচনা করব। সো যেহেতু জব এসেই জব পাবেন এরকম চিন্তাভাবনা অনেকে করে আসে, বাট এই চিন্তাটা করবেন না, এসে যে জব পাবেন নাও পাইতে পারেন। যেই সিটিতে যান না কেন আপনার, সেটা হেলসিঙ্কি হোক, তুর্ক হোক, তাম্পারে হোক, বা যত ছোট সিটি বড় সিটি যেখানেই আসেন না কেন, আপনার 1 বছরের লিভিং কস্ট নিয়ে আসা উচিত। 1 বছর, বেশি আনলে আর ভালো। তো 1 বছরের লিভিং কস্ট, এর আগে 3 মাস আগে আমি বলছিলাম 6 মাস, কিন্তু এখন দেখতেছি যে লোকজন জব পাচ্ছে না। সো 1 বছরের লিভিং কস্ট নিয়ে আসবেন। এবং যারা ফুল স্কলারশিপ পাবেন, যারা ফুল স্কলারশিপ বলতে কোনো টিউশন ফিস দেওয়া লাগবে না, তাদের জন্য 1 বছরের লিভিং কস্ট নিয়ে আসা উচিত। কারণ আপনাদের যদি লিভিং কস্ট ইউনিভার্সিটি না দেয়, আপনাদের এই টাকাটা নিয়ে আসতে হবে, কারণ হয়তো আপনি জব নাও পেতে পারেন। তো আপনি চলাফেরা করবেন কিভাবে ফিনল্যান্ডের মতো এক্সপেন্সিভ একটা জায়গায়? আর যাদের টিউশন ফিস দিতে হবে তারা তো দেশ থেকে টিউশন ফিস দিয়ে আসবেনই, প্লাস পরের বছরের টিউশন ফিস কীভাবে নিয়ে আসবেন সেটাও আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। এখন যদি বলেন যে না ভাই আমি পারবো না পরের বছর টিউশন ফিস আনতে, তাহলে আমি বলবো যে ফিনল্যান্ড আসা উচিত হবে কিনা এটা আপনি চিন্তা করেন। এই বছরে অ্যাটলিস্ট এই বছরটাই ফিনল্যান্ডে ডিফিকাল্ট সিচুয়েশন, হয়তো আপনি পরের বছরে চিন্তা করতে পারেন বা তার পরের বছর, বাট এই বছরে আপনি যদি চিন্তা করেন যে না আমি জব দিয়ে টিউশন ফিস আর্নিং করে আমার পড়ালেখা চালাবো, এটা এখন আর সম্ভব নয়। হয়তো সম্ভব 2-1 জনের ক্ষেত্রে, 100 জনের ভিতরে 1% 2% স্টুডেন্টকে এটা কাউন্ট করা যায় না, ওটা বাদ দিয়ে রাখতে হবে। তাহলে আপনার যেটা করতে হবে, আপনার দেশ থেকে টিউশন ফিস নিয়ে আসার মতো ক্যাপাসিটি রাখতে হবে। আর যদি এই ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনি যদি রিস্ক নিতে চান, সেটা আপনি জানেন যে ফিনল্যান্ডে আসার পর কী হইতে পারে। সেটা হইতে পারে যে আপনার অন্য দেশে পরবর্তীতে মুভ করতে হইতে পারে। যদি আপনি টিউশন ফিস না দিতে পারেন, আপনার ইউনিভার্সিটি যদি আপনার অ্যাডমিশন ক্যান্সেল করে দেয়, এবং আপনি যদি আপনার থাকা খাওয়ার খরচও জোগাড় করতে না পারেন, হয়তো আপনার অন্য কাছে হাত পাততে হবে বা দেশ থেকে টাকা আনতে হবে, সেটা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে না। এটা আপনারা জেনে শুনেই ফিনল্যান্ডে আসবেন। সো যারা আসলে আসবেন তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ যে ফিনল্যান্ডে এখন জব মার্কেটটা খারাপ। সো জব মার্কেট হয়তো ভালো হবে 2025-এর শেষের দিকে। 2024-এর এখনও এই বছরটা খারাপই যাবে, যেটা এক্সপার্টরা বলতেছে, এবং 2025-এর থেকে প্লাসের দিকে যাবে, সেটাও আশা করা যাচ্ছে। অনেকেই আমাকে বলে যে আমি ফিনল্যান্ডের বিষয়ে অনেক নেগেটিভ কথা বলি। তো নেগেটিভ এখন এই যে বর্তমান পরিস্থিতিটা, যেটা আমি আপনাদেরকে বললাম যে ফিনল্যান্ডের বর্তমান অবস্থা, এটা যদি এখন নেগেটিভ হয়, সেটা তো আমাকে বলতেই হবে। কারণ এখন যদি একটা স্টুডেন্ট এসে যদি তার প্ল্যান থাকে যে জব করে সব কিছু ম্যানেজ করবে, এটা তো সম্ভব না। সো এটা আমি এই ভিডিওর মাধ্যমেই জানায় রাখতেছি। সো এখন অনেকে আমাকে বলে যে পিএইচডি সম্পর্কে আমি কথা বলি না। সো পিএইচডি সম্পর্কে, পিএইচডি খুব কম স্টুডেন্টই বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে, এই জন্য আমি পিএইচডি সম্পর্কে তেমন কিছু বলি না। তো পিএইচডির পড়ালেখা ফ্রি। পিএইচডিতে যদি আপনি পেইড পিএইচডি পান বা ডক্টরাল ডিগ্রি পান, সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি থেকে পেমেন্টও করা হবে 2000 থেকে 3000 ইউরোর ভিতরে প্রতি মাসে। সো আপনারা যারা ফ্রিতে স্টাডি করতে চান, ব্যাচেলার মাস্টার্স করা আছে, তারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা একটা অপশন, কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টই দেখা যাচ্ছে যে পিএইচডিতে আসতেছে। সো তাদের বিষয়টা আমি আমার ভিডিওতে খুব কম বলি। তো এখন আপনাদের ফিনল্যান্ডে আসা উচিত কি উচিত না, এইটা সম্পূর্ণই আপনাদের পার্সোনাল বিষয়। আপনার ফিনল্যান্ডে আপনাদের টাকা দিয়ে পড়তে আসবেন, সেটা আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনারা কভার করতে পারবেন, অবশ্যই আসবেন। আপনারা পড়ালেখা করতে চাইলে নো প্রবলেম, ইউ আর ওয়েলকাম। বাট আপনাদের যদি চিন্তা ভাবনা থাকে আমি জাস্ট ফিনল্যান্ডে যাব, গিয়ে কোনো কিছু করে ওখানে থাকবো,
পিআর পাবো, সিটিজেনশিপ পাবো, সেক্ষেত্রে আপনাদের যদি ফ্যামিলি ব্যাকআপ না থাকে দ্যাট ক্যান বি এ প্রবলেম। আর জব সিচুয়েশন যেহেতু ভালো না, আগের মতো এসেই জব পাবেন এরকম কিছু না। আপনার 6 মাস 1 বছর যদি দেশ থেকে টাকা নিয়ে এসে চলতে হয়, এটা হয়তো আপনার জন্য ভালো নাও হইতে পারে। সো পড়ালেখা যারা করবেন তাদের জন্য এটাই বলতে চাই যে আপনাদের যদি ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে আপনারা অবশ্যই আসবেন। আর যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা ভালো না তাদের জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে ফিনল্যান্ডে আসবেন, কারণ ফিনল্যান্ডে এসেই যে আগের মতো কোনো কিছু করে ফেলবেন সেটা এখন আর বলতে পারছি না। সো আমার মনে হয় আপনারা অলরেডি ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি আমার এই ভিডিও থেকে বুঝে ফেলেছেন। সো বাকিটা আপনারা নিজেরা চিন্তা করেন কি করবেন না করবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।